আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা প্রথমত বেনজিন নিয়ে আলোচনা করব। বেনজিনের সকল ধরনের প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো বেনজিনের আগে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন চিনতে হবে। তো এটার জন্য আমরা প্রথম যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যারোমেটিসিটি বলতে কী বোঝায় এবং হাকেল নীতিটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করব। তো প্রথমত আমরা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা বোঝার চেষ্টা করব। যেমন প্রথমে এই সংজ্ঞাটার মধ্যে থাকে যে বলে যে সকল সুষম ষড়ভুজাকার চাকরিক ও সমতলীয় যৌগ। তাহলে আমাদের ষড়ভুজাকার হতে হবে। ধরলাম আমরা বেনজিনটা নিলাম, বেনজিন যে অ্যারোমেটিক যৌগ সেটা বোঝার চেষ্টা করি। আমাদের বেনজিন হচ্ছে এরকম। তো বেনজিনের মধ্যে আমরা বলতে পারি যে যে সকল এরকম বেনজিনের মতো আরও অনেক ধরনের অ্যারোমেটিক যৌগ থাকে। তো আমরা প্রথমত উদাহরণ হিসেবে বেনজিনকে নিয়ে বোঝার চেষ্টা করছি যে যে সকল সুষম ষড়ভুজাকার এবং সমতলীয়, এই যৌগটা কিন্তু সমতলীয়, মানে একটা সমতলের উপর আছে। তো সমতলীয় যৌগে এবং হাকেল নিয়মটা মেনে চলতে হবে। এবং হাকেল নিয়মটা বলে যে 4n + 2 সংখ্যক ফাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি ফাই বন্ধন আছে কয়টা, একটা দুইটা তিনটা। প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে 3 দুগুণে 6টা, তাহলে টোটাল হচ্ছে এখানে 6। এবং এখান থেকে যে n এর মানটা বের করব সেটা হতে হবে একটা স্বাভাবিক সংখ্যা, 0 থেকে এভাবে করে চলতে থাকবে। তো এখানে আমরা 4n = বলতে পারি 6 - 2 এবং n = বলতে পারি 4/4। এখান থেকে আমরা n এর মান পেলাম 1। তার মানে এটা একটা অ্যারোমেটিক যৌগ হাকেল নিয়ম অনুসারে। তো আমরা সংজ্ঞাটাকে যদি ফুলফিল করি তাহলে বলতে হবে যে যে সকল সুষম ষড়ভুজাকার চাকরিক ও সমতলীয় যৌগে হাকেল নিয়মটা অনুসরণ করে এবং সেখানে সঞ্চারণশীল 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন উপস্থিত থাকে, তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। তাহলে আমরা আশা করি অ্যারোমেটিক যৌগ কাকে বলে সেটা বুঝতে পারছি, এবং এই পুরো ঘটনাটাকে আমরা অ্যারোমেটিসিটি বলে থাকি। তাহলে অ্যারোমেটিসিটি যে জিনিসটা আমাদের বলতে কী বোঝায় ওইটা সম্পর্কে আমরা হালকা আইডিয়া পেয়েছি যে অ্যারোমেটিক যৌগ যারা, তাদের এই সম্পূর্ণ ঘটনাটাই হচ্ছে কি অ্যারোমেটিসিটির মধ্যে পড়ে। আবার এই ধরনের অ্যারোমেটিক যৌগগুলো যে ধরনের বৈশিষ্ট্যগুলা প্রদর্শন করে, বৈশিষ্ট্যমূলক ধর্মগুলো প্রদর্শন করে, তা আমাদের যে অ্যালিফেটিক যৌগগুলো আছে বা অ্যালিসাইক্লিক যৌগগুলো চাইতে কিন্তু ভিন্নতর। যেমন এই সকল ধর্ম অ্যালিফেটিক বা অ্যালিসাইক্লিক যৌগের মধ্যে অনুপস্থিত। এখানে যে ধর্মগুলো দেখবো ওগুলো অ্যালিফেটিক বা অ্যালিসাইক্লিক যৌগের মধ্যে থাকবে না। অর্থাৎ এই সকল ধর্মগুলো আমরা অ্যালিফেটিক বা অ্যালিসাইক্লিক যৌগের মধ্যে অনুপস্থিত পাবো। এবং অ্যারোমেটিক যৌগের এই বৈশিষ্ট্যমূলক ধর্মগুলোকেই আমরা বলবো কি অ্যারোমেটিক চরিত্র বা অ্যারোমেটিসিটি বলে। যে অ্যারোমেটিসিটি যে আমরা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে এই ধর্মগুলো হচ্ছে গিয়ে অ্যালিসাইক্লিক যৌগ থেকে ভিন্ন। অ্যারোমেটিসিটি অ্যারোমেটিসিটি বলতে বোঝাচ্ছে অ্যারোমেটিক যৌগে যে সকল ধর্মগুলো ভিন্নতর থাকে অ্যালিফেটিক যৌগগুলো থেকে, ওই সকল ধর্মগুলোকে আমরা একত্রে অ্যারোমেটিসিটি বলে থাকি। তো আমরা কয়েকটা ধর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথম যে ধর্মটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়। তো এই বিশেষ ধরনের অসম্পৃক্ততা হচ্ছে অ্যারোমেটিক যৌগগুলো অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও অ্যালিফেটিক অসম্পৃক্ত যৌগের মতো সহজে দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে না। তার মানে হচ্ছে আমরা যে অ্যালিসাইক্লিক যৌগগুলো দেখেছি, অ্যালিসাইক্লিক যৌগগুলোর মধ্যে অসম্পৃক্ত যৌগ হচ্ছে গিয়ে অ্যালকিন অথবা অ্যালকাইন। যারা অ্যালিসাইক্লিক যৌগ ছিল বা অ্যালিফেটিক যৌগ ছিল তাদের মধ্যে ছিল অ্যালকিন, অ্যালকাইন। এরা হচ্ছে গিয়ে যে ধরনের দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া দেখায় ওই ধরনের দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া এই অ্যারোমেটিক যৌগগুলো দেখায় না। সেজন্য এদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখা যায়। সংযোজন বিক্রিয়াটা হচ্ছে গিয়ে দুইটা জিনিস একত্রে, যেমন আমরা যদি বলি যে আয়রন এবং সালফার, এই দুইটা একত্রে মিশ্রিত হয়ে ফেরাস সালফেট উৎপন্ন করবে। আয়রন এবং সালফার বিক্রিয়া করে ফেরাস সালফেট উৎপন্ন। এখানে যে 2 বা ততোধিক জিনিস একত্রিত হয়ে একটা জিনিস পরিণত হচ্ছে, এটাকে সংযোজন বিক্রিয়া বলে। এই ধরনের সংযোজন বিক্রিয়াগুলো অ্যালকিন এবং অ্যালকাইনে দেখায়, কিন্তু অ্যারোমেটিক যৌগগুলো এই ধরনের সংযোজন বিক্রিয়ায় সাধারণত অংশগ্রহণ করে না। এই জন্য এদেরকে বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলে। তো অতএব আমরা বলতে পারি অ্যারোমেটিক যৌগগুলোতে এক বিশেষ ধরনের অসম্পৃক্ততা বর্তমান, যা অ্যালিফেটিক যৌগের অসম্পৃক্ততা থেকে আলাদা হয়ে থাকে। তো এর পরবর্তীতে 2 নাম্বারটা হচ্ছে যেহেতু এটা সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না,
সেজন্য এরা এখন প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করবে। বিশেষ করে অ্যারোমেটিক যৌগগুলো প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দিয়ে থাকে, যেমন বেনজিন সহ আরও যে সকল অ্যারোমেটিক যৌগগুলো সহজেই কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন সহ বিভিন্ন অ্যারোমেটিক যৌগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা। মূলত প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের হয়ে থাকে। প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ। বিক্রিয়ায় অংশগ্রহণ করাটা হচ্ছে এই অ্যারোমেটিসিটির মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। এবং প্রতিস্থাপন বিক্রিয়া আমরা জানি দুই ধরনের হয়, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তো এরা সাধারণত ইলেকট্রোফিলিকটা বেশি দিয়ে থাকে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বেনজিন সহ অন্যান্য অ্যারোমেটিক যৌগগুলো। এটা ছিল 2 নম্বর অ্যারোমেটিসিটির মধ্যে 2 নম্বর পয়েন্ট ছিল এটা। এখন আমরা 3 নম্বর পয়েন্টে যাব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এদের অনুরণন বা রেজোনেন্স, অনুরণন অথবা রেজোনেন্স। অনুরণন বা রেজোনেন্স হচ্ছে কি অ্যারোমেটিক বেনজিন বলয়ে যে 6টি পাই ইলেকট্রন সঞ্চারণশীল অবস্থায় থাকে, তারা কার্বন কার্বন বন্ধন দূরত্ব অনুযায়ী যে ধরনের স্ট্রাকচার গঠন করে তাদেরকেই বলে কি অনুরণন বা রেজোনেন্স। এবং অ্যারোমেটিক যৌগগুলো এই ধরনের রেজোনেন্সগুলো অংশগ্রহণ করে থাকে। যেমন আমরা যদি বলে থাকি বেনজিনের মধ্যে রেজোনেন্সটা যদি দেখিয়ে থাকি, যেমন প্রথমত এভাবে থাকে, এরপরে চাইলে এরা এই জায়গাগুলো পরিবর্তন করতে পারে, পরিবর্তন করে তারা এই ধরনের একটা স্ট্রাকচার গঠন করবে। এভাবে করে তারা এই পরিবর্তনগুলো করে থাকে। তো একসাথে যদি আমি দেখাই এটাকে, এটা এরকম হয়ে থাকবে, একটা বৃত্ত দেয়া থাকে, কারণ এই যে এটা কোনো জায়গায় স্থির না, এটা সব জায়গায় এরকম করে ঘুরতে থাকে। তো এটাই হচ্ছে অনুরণন বা রেজোনেন্স। এই সকল ধর্মটা হচ্ছে অ্যারোমেটিসিটির মধ্যে পড়বে, অ্যারোমেটিক যৌগের। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অ্যারোমেটিক বলয়ের উপস্থিতি, মানে এখানে একটা রিং থাকবে, এখানে একটা রিং আছে, আমরা যদি ন্যাপথালিন আঁকি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অ্যারোমেটিক বলয়ের উপস্থিতি, অ্যারোমেটিক রিং বা অ্যারোমেটিক বলয়ের উপস্থিতি, অ্যারোমেটিক বলয়ের উপস্থিতি। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, বেনজিনের মধ্যে হচ্ছে একটা রিং, বেনজিনের মধ্যে একটা রিং, আর আমি যদি ন্যাপথালিন আঁকি, ন্যাপথালিনের মধ্যে হচ্ছে 2টা রিং। তাহলে এটাও কি এক ধরনের অ্যারোমেটিক বলয়, 2টা অ্যারোমেটিক বলয় আছে এখানে। সেজন্য এই ধরনের অ্যারোমেটিক বলয়গুলো থাকবে অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে, এবং এটা এক ধরনের অ্যারোমেটিসিটির মধ্যে পড়ে, যেহেতু একটা ধর্ম এটা। তো এই সকল বৈশিষ্ট্যগুলি হচ্ছে কি অ্যারোমেটিসিটির মধ্যে পড়বে। তো অ্যারোমেটিসিটি বলতে কি বোঝায়, এই প্রশ্নটার উত্তর আশা করি আমরা বুঝতে পারছি পুরোপুরি। এখন আমরা পড়বো হাকেল নীতিটা ব্যাখ্যা করব। হাকেল নীতিটা আমরা জানি যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, যেটা ওইটাই হচ্ছে হাকেল নিয়ম। তো যে সকল বলাইকার সমতলীয় জৈব যৌগের অণুতে এরকম 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে, এবং ওই পাই ইলেকট্রনগুলোকে আমরা যদি n এর মানটা হিসাব করে দেখি যে 0, 1, 2, 3 এভাবে স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে, তাহলে ওই সকল যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। এবং এই n = 0, 1, 2, 3 এবং এই নিয়মটা মেনে চলাটাকেই বলে যে হাকেল নিয়ম বা হাকেল তত্ত্ব। তো হাকেল নিয়ম এবং হাকেল তত্ত্ব অনুসারে আমরা কিছু যৌগকে দেখেই বুঝতে পারবো যে ওইটা কি অ্যারোমেটিক যৌগ নাকি অ্যারোমেটিক যৌগ নয়। তো আমরা কয়েকটা যৌগ সম্পর্কে আইডিয়া নিই যারা অ্যারোমেটিক হবে নাকি হবে না। তো এখন আমরা 3টি যৌগ সম্পর্কে আইডিয়া নিব, এটা কোনটা অ্যারোমেটিক যৌগ আর কোনটা অ্যারোমেটিক যৌগ নয়, সেটা আমরা হাকেল নিয়ম দিয়ে বোঝার চেষ্টা করব। যেমন হাকেল নিয়মের শর্তটা হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তো এখানে পাই ইলেকট্রন কয়টা আছে, পাই বন্ধন যেহেতু 2টা, আর আমরা বলেছি যে একটা পাই বন্ধন মানে হচ্ছে 2টা ইলেকট্রন, তাহলে এখানে 2টা যেহেতু হচ্ছে 2 2 4টা। তাহলে এইখান থেকে আমাদের n এর মান কত বের হয় আমরা সেটা দেখি। আমরা যদি বলি 4n = 4 - 2, তাহলে হচ্ছে কি 2, n = হচ্ছে 2/4, তো বের হচ্ছে গিয়ে হাফ। তাহলে n এর মান যেহেতু হাফ বের হচ্ছে, তাহলে এটা অ্যারোমেটিক যৌগ নয়, তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ নয়। এর পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা এটার দিকে যদি তাকাই, এটা হচ্ছে গিয়ে কার্বোক্যাটায়ন। এরকম অর্ধেক বলয় থাকলে সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। এবং কার্বোক্যাটায়নগুলোকে চাইলে আমরা আবার এভাবে লিখতে পারি, কার্বোক্যাটায়নগুলোর মধ্যে আমরা একটা বেনজিনের মধ্যে যে 3টা বন্ধন থাকে পাই বন্ধন, তার মধ্যে একটা বন্ধন মিসিং থাকলে তাদেরকে আমরা কার্বোক্যাটায়ন বলে থাকি। তো এটা হচ্ছে এক ধরনের কার্বোক্যাটায়ন, যেটাকে আমরা সিগমা কমপ্লেক্সও বলে থাকি। সিগমা কমপ্লেক্স টাইপের যে ধরনের গঠনটা হয়ে থাকে সেটাকে আমরা কার্বোক্যাটায়ন বলে থাকি, কমপ্লেক্স
আমার বানানটা এখানে ভুল হয়েছে, সিগমা কমপ্লেক্স বলে থাকে এটাকে। এবং এটা দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, দুইটা বন্ধন থাকবে আর একটা বন্ধন মিসিং থাকবে, ওখানে হচ্ছে কি আমাদের যে ইলেকট্রোফাইলটা এসে যুক্ত হয়, এই ধরনের ঘটনা। তো মূলত এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো। তো আপাতত এখানে যে অর্ধেক যে বলয়টা আছে সেই বলয়টার মধ্যে দুইটা পাই বন্ধন থাকে, একটা পাই বন্ধন মিসিং থাকে, সেই যৌগগুলোকে আমরা কার্বোক্যাটায়ন বলে থাকি, কার্বোক্যাটায়ন। তো এখানে 4n প্লাস 2 সমান সমান হবে, যেহেতু দুইটা আছে বন্ধন সেজন্য এখানেও কি হবে 4 হবে, যেহেতু 4 হয়েছে সেজন্য এখানেও আগের মতো করে n এর মান বের হবে হাফ, একই রকম ক্যালকুলেশন করে বের হবে হাফ। তার মানে এইটাও হচ্ছে কি এক ধরনের নন অ্যারোমেটিক যৌগ, এটাও নন অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়ে। এর পরবর্তীতে আমরা এখানে থায়োফিন দেখতেছি, এই যৌগটার নাম হচ্ছে থায়োফিন, সালফারযুক্ত থাকলে এটার নাম হয় থায়োফিন। এটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়ব থায়োফিন সম্পর্কে, এবং এটার প্লে লিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে আশা করি বুঝতে পারবো, থায়োফিনটা চিনতে পারবো। তো থায়োফিনের জন্য আমরা সেমভাবে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, যেহেতু এখানে দুইটা পাই বন্ধন আছে সেজন্য 4টা হওয়ার কথা, কিন্তু হাকেল নিয়ম অনুসারে মুক্ত জোড়ও কাউন্ট করতে হয়, এবং মুক্ত জোড়ের মধ্যে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন দেখা যাচ্ছে 2, এখানে দুইটা 4, এখানে দুইটা 6, টোটাল এখানে 6টা, মানে দুইটা পাই বন্ধন সেজন্য 4টা, আর দুইটা মুক্ত জোড়ের মধ্যে দুইটা ইলেকট্রন আছে সেজন্য টোটাল 6টা আছে। 4n প্লাস 2 সমান সমান 6, এবং এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি n এর মান বের হবে হচ্ছে 1, যেহেতু n এর মান এক ধরনের স্বাভাবিক সংখ্যা বেরোচ্ছে, n এর মান যদি 0 থেকে শুরু করে স্বাভাবিক একটা পূর্ণ সংখ্যা বের হয়, সেই স্বাভাবিক মান বের হয়, তাহলে সেই সকল যৌগগুলো হাকেল নিয়ম মেনে হাকেল নিয়মের মধ্যে পড়ে এবং ওরা অ্যারোমেটিক যৌগ হয়ে থাকে, তাহলে এইটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আর উপরে যে দুইটা যৌগ দেখাইলাম ওগুলো ছিল নন অ্যারোমেটিক যৌগ। আশা করি আমরা অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আইডিয়া পেয়েছি, কাকে বলে এবং কোন কোন ধরনের যৌগগুলো অ্যারোমেটিক হতে পারে, এই জিনিসগুলো আমরা চিনতে পারবো সহজে। তো আশা করি আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল অ্যারোমেটিসিটি বলতে কী বোঝায় এবং হাকেল নীতি ব্যাখ্যা করো। আশা করি এই প্রশ্নের আমরা উত্তর করতে পারবো।